194 কিলোমিটার গাড়ি কোথাও দাঁড়ায়নি, 2 ঘন্টাতে চলে ট্রেনের মধ্যে পাথর মেরে প্রত্যেকটা জানলার কাজ ভেঙে দিয়েছে। প্রয়াগরাজ স্টেশনে আমাদের উপরে যে পুষ্পবৃষ্টিটা হলো চিরকাল কেউ ভুলবে না। যারা যারা আজকে এই ট্রেনের প্যাসেঞ্জার ছিল, এই গাড়িটার চুলকানির জন্য ওই রেক টাকা দেওয়া হয় না। কিভাবে দুমড়ে মুচড়ে গেছে অবস্থা, মানুষ যারা ছিল তাদের কত ক্ষতি হয়েছিল। রাইটের গাড়িকে লেট করাই, রাইট টাইমের গাড়িকে আগে বের করে দেয়। তার জলজান্ত উদাহরণ আমাদেরকে দাঁড় করিয়ে শ্রমজীবী এক্সপ্রেস পার করানো। ট্রেনটাই আমাদের ওভারটেক করলো। দেখো সেই ট্রেনটার সাথেই আমরা প্যারালালভাবে বেরোচ্ছি। অমৃত ভারত এক্সপ্রেসের রেকটা আমাদের সাথে পরবর্তী থেকে একটা ট্রিপ মারার পর আর যাই না। কাল থেকে চেন পুলিং, প্যারালাল রেস, প্যারালাল ওভারটেক আর 10 ঘন্টা লেটের গল্প করতে করতেই ভিডিওটা প্রায় অনেক বড় হয়ে গেল। আছো বন্ধুরা তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভাই শিবনাথ, সেও অনেক ভালো আছে, কেননা তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাকে। তাহলে ভাই আজকে আমি জার্নি শুরু করছি আমার স্বপ্নের শহর, ভালোবাসার শহর মালদা টাউন থেকে। যাচ্ছি কোথায়? ক্ষতিপুরা। আমাদের মালদাবাসীর অনেক দিনের ইচ্ছে ছিল যে মালদা থেকে একটা রাজস্থান অবধি ডাইরেক্ট ট্রেন। আমাদের সেই কথাটাকে মাথায় রেখে একটা নতুন ট্রেন দিয়েছে মালদা ক্ষতিপুরা সামার স্পেশাল এক্সপ্রেস 03409, যার ট্রেন নাম্বার। এই ট্রেনটা মালদা থেকে ছাড়ে 1439 কিলোমিটার জার্নি করে রাজস্থানের জয়পুরের কিছুটা স্টেশন আগে ক্ষতিপুরা বলে একটা স্টেশন আছে 20 কিলোমিটার আগে, সেইখান অবধি যায়। আবার এই ট্রেনটা ওখান থেকে ব্যাক আসে। এই ট্রেনটা প্রতি বৃহস্পতিবার দিন মালদা থেকে 8:20 ছাড়ে। কিন্তু যেহেতু আজকে এই ট্রেনটা রিশিডিউল আছে 3 ঘন্টা 50 মিনিট, তাই গাড়িটা ছাড়বে রাত্রি 11:20। 10:57 এই দিক দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে হাটে বাজারে, 2 নম্বরে দাঁড়িয়ে আছে বালুরঘাট হাওড়া, আর ওই দিকে দেখো রাখা আছে অমৃত ভারত এক্সপ্রেসের রেক। এই ট্রেনটার সম্বন্ধে আজকে একটা জিনিস জানাবো তোমাদের, দাঁড়াও। হাটে বাজারে বেরিয়ে গেল 1 নম্বর থেকে। আমাদের ট্রেনটা প্রথম দিন 25 এপ্রিল যাওয়ার জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল অমৃত ভারত এক্সপ্রেসের রেকটা, কিন্তু অমৃত ভারত এক্সপ্রেসের রেকটা আমাদের সাথে পরবর্তী থেকে একটা ট্রিপ মারার পর আর যাই না এই ট্রেনে। কেননা অমৃত ভারত এক্সপ্রেসও বুঝে গেছে যদি দিল্লির সাইডে যায় কোনো ট্রেন মালদা থেকে, সেই ট্রেন মিনিমাম 10 ঘন্টা 15 ঘন্টা লেটের আগে তো ফিরতে পারবে না। শুনলে 11:37 আমাদের গাড়ির অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখন, যেখানে 11:20 আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল। ওয়াও, মালদার ওয়েগ 9 এসসি যাবে আজকে। 11:45 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের অ্যারাইভেল হলো। চলো, 7খানা জেনারেল আছে, কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ের আইসিএফ ব্রেক। এই গাড়িটাকে প্রথমে অ্যালট করা হয়েছিল অমৃত ভারত এক্সপ্রেস, কিন্তু এই গাড়িটার চুলকানির জন্য ওই রেকটাকা দেওয়া হয় না। কিসের চুলকানি আমি সেটা তোমাদের আগে বলবো। চলো, বেরিয়ে গেলাম আমার স্বপ্নের শহর, ভালোবাসার শহর মালদা টাউন থেকে। এরপরে আমি তোমাদের সাথে একবারে দেখা করব সকালবেলা, কেননা রাত্রেবেলা একটু ঘুমাতে হবে, তোমরা জানো ভালো করে। মালদা ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে বাড়ারবাতে। ফারাক্কাতে কিন্তু আমাদের কোনো স্টপেজ নেই। তারপরে সাহেবগঞ্জ, জামালপুর, কিউল। আমি তোমাদের সাথে একবারে দেখা করব সকালবেলা, কারণ লং জার্নি আছে কালকে, পুরো সারাদিন আবার তোমাদেরকে শ্যুট করে দেখাতে হবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের রুটটা। অ্যারাইভেল হচ্ছে বাড়ারবাতে। মালদা থেকে 53 কিলোমিটার পার করে এসে পৌঁছে গেলাম আমরা বাড়ারবা স্টেশন। কি আবার এদিক থেকে সিগন্যাল দেখাচ্ছে। চলো তাহলে, আমাদের ডিপার্চার হয়ে গেল বাড়ারবা স্টেশন থেকে। আর ওদিকে তোমাদের প্ল্যাটফর্মটা দেখালাম না কেন, কারণ ওদিকটা খুব অন্ধকার হয়ে আছে, কারণ প্রচুর সামনের দিকে আছি। চলো, রাত তো অনেক হলো, এবার একটু ঘুমাতে হবে আমাকে, কেননা কালকে আবার সারাদিন তোমাদেরকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে প্রয়াগরাজ পর্যন্ত যে রুটটা মেনলি কভার করার জন্য আমি এই ট্রেনটা প্রেফার করেছি। আমি জানতাম এই ট্রেনটা লেট আছে,
আর প্রতিবার লেট করে। তো সেই জন্য এই ট্রেনটা দেখানোর জন্য আর এই ট্রেনটার ইতিহাস জানানোর জন্য তোমাদেরকে আমি উঠেছি আজকে এই ট্রেন জার্নি দেখানোর জন্য। অনেক রাত হলো, এবার একটু ঘুমিয়ে নিই, কালকে সকালে দেখা করছি। গুড নাইট। আর সকালবেলা আমার যখন ঘুম ভাঙলো তখন দেখছি আমি ফতুয়া স্টেশন পার করছি, প্রায় 8:30টার কাছাকাছি হবে এখন। আর এদিক দিয়ে দেখো আমাদের সাথে দেখা হয়ে গেল 13006 অমৃতসর হাওড়া মেল। এটা প্রচুর লেট আছে ভাই, প্রায় এটাও 10 ঘন্টার কাছাকাছি লেট আছে। আর আমাদের গাড়িও 10 ঘন্টার কাছাকাছি লেট আছে। চলো, তোমাদের সাথে আমি গিয়ে এরপরে দেখা করবো একবারে পাটনাতে, কারণ এই রুটটা আমি তোমাদের অনেকবার দেখিয়েছি এর আগে, তোমরা আমার প্রচুর ভিডিও দেখেছো। মালদা আনন্দ বিহার, মালদা দিল্লি, মালদা উধনা, প্রচুর ট্রেন আমি কভার করেছি দিনের বেলা। তাই আজকে আর কভার করলাম না, একবারে তোমাদের সাথে পাটনা থেকে ভালো করে ভিডিও শ্যুট করব, ভালো করে দেখাবো সব কিছু জিনিস ডিটেলসে কভার করে। আর এদিক থেকে আমাদের সাথে দেখা হয়ে গেল ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস। আমি প্রথম জীবনে কোনোদিন এরকম ইন্টারসিটি এক্সপ্রেস দেখলাম, যে ট্রেনে এসি আছে, স্লিপার আছে, চেয়ার কার আছে, জেনারেল আছে, সবই আছে। চলো চলো পৌঁছে গেলাম পাটনা। সকাল 9:30টার সময় আমাদের অ্যারাইভেল হলো। সে সকাল 9:30 আমরা এসে পৌঁছে গেলাম বিহারের ক্যাপিটাল পাটনাতে। গাড়ি আমাদের 6.5 ঘন্টা লেট আছে। খাবার দাবার অনেক কিছুই পাবে তোমরা। তারপরে এই দেখো এরকম একটা ছোট মুড়ির দিল, 30 টাকা দাম নিল। চলো, গাড়ি আমাদের 6.5 ঘন্টা লেট আছে। এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ আরা, বক্সার, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর, টুন্ডলা, পুরো জার্নিটা বাকি আছে। এবার দিনের বেলা এনজয় করবে আমার সাথে। চলো বেরিয়ে গেলাম বিহারের ক্যাপিটাল পাটনা থেকে। এই হলো ভাই বিহারের ক্যাপিটাল। পাটনা ছাড়ার পর এই রুটের একটা মেজর স্টেশন দানাপুর পার করে গেলাম আমরা, এখানেও গাড়ি দাঁড়ালো না। এরপরেই দেখাচ্ছি আমি তোমাদের গঙ্গা নদী। এই দেখো গঙ্গা নদীটা শুকিয়ে গেছে একদম। আমি তোমাদের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম দেখানোর চেষ্টা করব, কেননা বিকালবেলার দিকে আমরা প্রয়াগরাজ ঢুকবো হয়তো, তখন আমরা ভালো করে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলনস্থল ত্রিবেণী সঙ্গম দেখাবো। আর দেখতে দেখতে আমরা 50 কিলোমিটার পার করে পৌঁছে গেলাম আরা জাংশন। 7 ঘন্টা 2 মিনিট লেটের সাথে এসে পৌঁছে গেলাম আমরা আরা স্টেশন। চলো বেরিয়ে গেলাম আমরা আরা থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে বক্সার। আমাদের গাড়িতে এসে গাড়িসাদ বলে একটা স্টেশন আছে, এখানে দাঁড়ালো। আর বাইরের দিকে দেখো দোকান আছে, তো আমি আবার চলো দোকানে যাব। এই যে আমার এদিকে, আর আমি এসেছিলাম দোকানে। মানে আমি শুধরাবো না জীবনে আর কোনোদিন। ট্রেন দাঁড়িয়ে আছে এখনো। ট্রেন যেখানে দাঁড়াক, যদি বেশিক্ষণ দাঁড়াই এইভাবে লাইনে নামবো, পাশের দোকানে যাব, কিছু খাওয়া দাওয়ার খাবো। ট্রেন তো দিয়েছে খুবই ভালো, 7খানা জেনারেল আছে, 15টা স্লিপার আছে। কিন্তু দুর্ভাগ্য কি জানো, গাড়িটা প্রচণ্ড পরিমাণ লেট চলে। কালকে মালদা থেকে দেখালাম তোমাদের 4.5 ঘন্টার উপরে, 4 ঘন্টার কাছাকাছি লেট ছেড়েছে। 3 ঘন্টা 50, আর এদিকে হচ্ছে তো ওই 4 ঘন্টার কাছাকাছি লেটে ছেড়েছে আমাদের মালদা থেকে। তারপরে পুরো রাস্তা ভালো এসছে, কিউল পর্যন্ত খুবই ভালো এসছে। 6:30টার মধ্যে কিউল ঢুকে গেছে। কিউল থেকে পাটনা পর্যন্ত একদম বেকারভাবে এসছে, কেন প্রচুর চেন টানাটানি হয়েছে। যাই হোক, ওই করতে করতে এসে আরা পার করে কড়িসাদ বলে একটা স্টেশন আছে, এখানে এসে দাঁড়ালো। 11:15 আমাদের ডিপার্চার হলো কারিসাদ স্টেশন থেকে। চলো, গাড়ি এখানে দাঁড়িয়ে ছিল অনেক। আর যাই বলো ভাই, বিহারে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম। আমি জিনিসটা জানতাম, গতবার তোমাদের একটা জার্নি দেখিয়েছিলাম, হয়তো তোমরা মনে রেখেছো সেই জার্নিটা। স্নান করেছিলাম কোন ট্রেনে জানো? মালদা উধনা স্পেশাল ফেয়ার এক্সপ্রেসে। আজকে কোনো স্নান করার কোনো ইচ্ছা নেই, কারণ আমরা তো দিনে দিনে পৌঁছে যাবো কানপুর, তারপরে কানপুর থেকে আবার টুন্ডলা হয়ে যাব, তো অসুবিধা হবে না, ওদিকে গিয়ে স্নান করে নিতে পারবো। চলো, এরপরে তোমাদের সাথে একবার দেখা করছি বক্সারে। আর ট্রেন কিন্তু প্রচণ্ড পরিমাণ ফাঁকা, দেখো কেউ নেই। দেখো পার করছি রঘুনাথপুর স্টেশন, আর ওই দিকে দেখো রাখা আছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল না কামাখ্যা আনন্দ বিহার নর্থ ইস্ট এক্সপ্রেস, ওই দেখো রাখা আছে রেকটা। সকালবেলা 11:30টার সময় এসে পৌঁছে গেলাম আমরা রঘুনাথপুর স্টেশন। আর এই রঘুনাথপুর স্টেশন ঢোকার মুখে আমি তোমাদের দেখালাম কামাখ্যা আনন্দ বিহার টার্মিনাল। ওই দেখো রাখা আছে রেকগুলো। তোমাদের বললাম না যে কামাখ্যা আনন্দ বিহার নর্থ ইস্ট এক্সপ্রেস, সরি ওটা আনন্দ বিহার কামাখ্যা ছিল, আনন্দ বিহার থেকে আসছিল। ওই দেখো এখনো রেকগুলো পড়ে আছে, দেখো অবস্থা হয়েছিল সেদিন।
ব্রেকটার অবস্থা দেখে বুঝতে পারছো কি অবস্থা হয়েছিল সেদিন কামাখ্যা আনন্দ বিহার নর্থ ইস্ট এক্সপ্রেসের, কিভাবে দুমড়ে মুচড়ে গেছে অবস্থা। মানুষ যারা ছিল তাদের কত ক্ষতি হয়েছিল। এদিকে দেখো আরো পড়ে আছে রে। এলএচবি ট্রেন ছিল কিন্তু এটা একটা, দেখো তারপরেও এই অবস্থা। এই দেখো কামাখ্যা আনন্দ বিহার লেখা ছিল। আড়া ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে, আমি তোমাদের বলেছিলাম বক্সার, 68 কিলোমিটার দূরে। আর দেখো একটা দুর্দান্ত স্পিডের সাথে আমরা দুমরাউন স্টেশন পার করে যাচ্ছি। এর কয়েকটা স্টেশন পরেই বক্সার স্টেশন আছে, আর 12টা 9 পার করলাম আমরা। গাড়ি কিন্তু আমাদের ভালোই লেট আছে ভাই। চলো এরপর তোমাদের সাথে দেখা করছি একবারে বক্সারে। আর দেখতে দেখতেই এসে পৌঁছে গেলাম আমরা বক্সার স্টেশন। ঘন্টা 40 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম বক্সার। জিনিস দেখো ট্রেনের মধ্যে পাথর মেরে প্রত্যেকটা জানলার কাজ ভেঙে দিয়েছে, দেখছো পাথর মেরে মেরে কি অবস্থা। ট্রেন যাচ্ছে পাথর মেরে মেরে কাজ ভেঙে দিয়েছে জানলার, কি অবস্থা কি বলবো তোমাদের। আর আমি বেরিয়ে গেলাম আমরা বক্সার থেকে। এরপরে পরবর্তী স্টপেজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আর একটা জিনিস তোমাদের বললাম না যে কাজ ভাঙা আছে, প্রত্যেকটা বাথরুমের কাজ ভেঙে দিয়েছে পাথর মেরে। বেরিয়ে গেলাম বক্সার থেকে। এরপরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ব্রহ্মপুত্র মেলের সিগন্যাল হয়ে গেল। আর আমাদেরকে দাঁড় করে রেখেছে চাওসা স্টেশন ঢোকার আগে। দেখি কতক্ষণ আরও দাঁড় করাই। আর সবাই দেখো রেল লাইনে এসছে, আর প্রচুর দেখো সাইডের হকারগুলো সেল করতে চলে এসছে। ভাই প্রচুর দাম নিচ্ছে এরা। কত বয়স্ক মানুষটাও এসে হকারি করছে। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এই চাওসা স্টেশনটা পার করার পরেই আমরা কিন্তু বিহারকে বাই বাই করে দেবো আর ইউপিতে প্রবেশ করব। বাকি জার্নিটা এবার ইউপিতে দেখাবো। আফসোসের বিষয় যে এখন পার করাবে শ্রমজীবী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা রাজগীর থেকে আসছে, সবে বক্সার ছাড়লো আর আমাদের চাওসা স্টেশনের আগে দাঁড় করে রেখেছে। পিছনে আছে আসছে, ওটা ওভারটেক করবে। শ্রমজীবীও তো আমাদের ওভারটেক করে চলে গেল। আর শ্রমজীবী রাইট টাইমের গাড়ি, আমরা তো লেটে আছি, 7.5 ঘন্টার উপরে আমরাই লেট আছি। যার জন্য লেটের গাড়িকে লেট করাই, রাইট টাইমের গাড়িকে আগে বের করে দেয়। তার জলজান্ত উদাহরণ আমাদেরকে দাঁড় করিয়ে শ্রমজীবী এক্সপ্রেস পার করানো। কেউ শান্তি হলো না, আবার পিছনে আরেকটা মেলকে পাস করাবে। 19313 পাটনা ইন্দোর সুপারফাস্ট এক্সপ্রেস, ওটা এখন আসছে। তার পিছনে আবার আছে পাটনা কোটা, হয়তো ওটাকেও পার করাবে। 4খানা মেল পার করানোর পর হয়তো আমরা যেতে পারবো। ভাই এই জন্য মানুষ মালদা থেকে রাজস্থান যাওয়ার জন্য এই গাড়িটাকে প্রেফার করতে চায় না। কেন চায় না তার কারণটা আমি নিজে উপলব্ধি করছি। আমাদেরকে চাওসা স্টেশনে দাঁড় করে রেখে 2টা মেল পার করে দিল, আবার 2টা মেল পিছনে আসছে, ওই 2টা মেলকেও পার করাবে, তারপরে আমরা হয়তো যেতে পারবো। অবশেষে দেখো 1 ঘন্টা দাঁড়িয়েই সেই গাড়ি আমাদের ছাড়লো। চলো এরপর দেখি আবার কোথায় দাঁড়াই। যাই হোক, চাওসা স্টেশন পার করার পর আমাদের দূরত্ব ছিল আর 83 কিলোমিটার। গাড়ি কিন্তু এই 83 কিলোমিটার মারাত্মক আসছে। দেখো একটা দুর্দান্ত স্পিডের সাথে আমরা পার করছি এখন ধেনা স্টেশন। এর কয়েকটা স্টেশন পরেই আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, যেখানে গিয়ে আমরা মিলে যাব হাওড়া দিল্লি মেল লাইন আর হাওড়া দিল্লি কড লাইন। আমরা কিন্তু এখন হাওড়া দিল্লি মেল লাইনের উপর দিয়েই যাচ্ছি। চলো তোমাদের কড লাইনটা দেখাবো। এই যে কড লাইনটা চলে আসছে, এটাই আসছে গয়ার দিক থেকে। দেখো আমাদের সাথে এসে মিলে যাবে, আর এসে মিলে গেল আমাদের সাথে, আমরাও মিলে গেলাম একসাথে। এশিয়ার সব থেকে বড় মার্শালিং ইয়ার্ড স্টেশন। অবশেষে দেখো আমাদের অ্যারাইভেল হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। এশিয়ার সব থেকে বড় মার্শালিং ইয়ার্ড প্রাপ্ত স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। অবশেষে 8.5 ঘন্টা দেরির সাথে দুপুর 2:55 আমরা এসে পৌঁছালাম এশিয়ার সব থেকে বড় মার্শালিং ইয়ার্ড প্রাপ্ত স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এটাকে জংশন বলা এই কারণে, কারণ এখান থেকে 2টো ডাইরেকশন কেটে যাচ্ছে, হাওড়া দিল্লি মেল লাইন, হাওড়া দিল্লি কড লাইন। একটা জিনিস ভাই, আমি জীবনে এরপরে কোনো দিন মালদা থেকে যদি রাজস্থান যেতে হয় আমি এই ট্রেনটাকে আর প্রেফার করব না। কাল রাত 12:10 মালদা ছেড়েছে, আজ দুপুরবেলা 3টার সময় এসে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ঢুকছে। এখনও তো পুরো রাস্তা বাকি আছে, এরপরে প্রয়াগরাজ, কানপুর, টোন্ডলা, আগ্রা, অনেক দূর বাকি আছে ভাই। তারপরও দেখো আমাদের এই অবস্থা।
এরপরে দেখি প্রয়াগরাজ যেতে আরও কত সময় লাগায়। প্রথমে আমি তোমাদের বলেছিলাম না যে এই ট্রেনটা প্রথম দিন যখন গেছিলো অমৃত ভারত এক্সপ্রেসের রেক নিয়ে গেছিলো মালদা থেকে, কেন ফিরে আসার সময় এত লেট করে আসলো, যার জন্য পরের দিন অমৃত ভারত এক্সপ্রেস ছাড়তে লেট করেছিল। এইবার বুঝতে পারলাম। দুপুরের খাওয়ার জন্য অবশেষে দেখো 30 টাকা দিয়ে সেই পুরি সবজি নিলাম। কি খাবো বলো? এখানকার খাবার দাবার যেগুলো তোমাদের দেখালাম, তখন দুপুরে সিঙ্গাড়া খেলাম, তারপরে চাট খেলাম, ছোলা খেলাম, অনেক জিনিসই খেতে আছি। তারপরে অবশেষে এখন পুরি খাবো। চলো, এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ আছে প্রয়াগরাজ। আর এই রুটটা আমি খুব ইচ্ছা ছিল আমার যে দিনের বেলা একবার এক্সপ্লোর করার। ভগবানের অশেষ দয়া যে এরকম একটা লেট ট্রেনে উঠে এক্সপ্লোর করতে পারলাম। খাচ্ছিলাম দেখো, এই যে তোমাদের দেখালাম, এই যে পুরিটা নিয়েছিলাম। খাওয়ার 3:11 আমাদের ডিপার্চার হয়ে গেল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে। এরপর তো আমরা চুনারের লাইনটা দিয়ে যাবো। চুনার হয়ে বিধানচল, মির্জাপুর হয়ে আমরা ঘুরবো প্রয়াগরাজ। খাবারটা নিলাম, এই দেখো লুচি থেকে গেল, তরকারিটা একদম গন্ধ করছে। কো পাইলট স্যার, ট্রেন ম্যানেজার সবাই কিন্তু চেঞ্জ হলো। চলো, এরপরে তো আমরা যাব প্রয়াগরাজের লাইনে। এই লাইনটাতে আমি ভাই এর আগে যতবারই ট্রাভেল করেছি আমি সববার ঘুমিয়ে থেকে গেছি, কোনোবার আমি জেগে থাকিনি। তাই এবার মনের মধ্যে জেদ নিয়ে এসেছি যে যে করে হোক এবার এই মির্জাপুরের রুটটাকে আমি দিনের বেলা এক্সপ্লোর করে দেখাবো। তাই সেই সৌভাগ্যটা আমাকে এই ক্ষতিপুরা স্পেশাল দিয়েছে। ক্ষতিপুরা মানে কি ভাই, আমার অনেক ক্ষতি করে দিয়েছে এরকম লেট আর প্যারালালভাবে আমরা বেরোচ্ছি। আমাদের সাথে ওই দিক দিয়ে আরেকটা ট্রেন বেরোচ্ছে, সাথে এই প্যারালালিভাবে বেরোচ্ছে ইন্দোর রাজেন্দ্রনগর। এই ট্রেনটা আমাদের ওভারটেক করেছিল চৌসিয়া বলে স্টেশনটা তোমাদের ওখানে দেখিয়েছিলাম। এই ট্রেনটাই আমাদের ওভারটেক করলো। দেখো সেই ট্রেনটার সাথে আমরা প্যারালালভাবে বেরোচ্ছি। মাত্র 7 থেকে 8 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, বেশিক্ষণের জন্য তো আবার দাঁড়ায়নি। এখন নেমে গেল, এদিক দিয়ে ট্রেন আসছে, লোকটা দাও নেই, কত কাছাকাছি দিয়ে যাচ্ছে একদম। অবশেষে দেখো তার স্পিড বেড়ে গেল আর আমাদের স্পিড কমে গেল। এটা আমাদের ওভারটেক করে নিল পুরো। কত সুন্দর একসাথে প্যারালাল ভাবে বেরোচ্ছিলাম আমরা, আর এটা লাস্টে স্পিড বেড়ালো, আমাদের স্পিডটা যেই কার সেই খেয়ে গেল। আমাদের পথে পার হলাম আর ওদিকে দেখো ওটা ডিএফসির ট্র্যাক। একটা জিনিস লক্ষ্য করবে, ডিএফসির যে ব্রিজগুলো হয়, ওভারহেড ব্রিজগুলো, সেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়ের ওভারহেড ব্রিজ থেকে একটু বড় হয় হাইটটা। কেন? ডিএফসির যে ট্র্যাকের যে উপরে হাইটটা থাকে ওইচির ওটার একটু বেশি থাকে, কারণ ডবল ওয়েট কন্টেনার চালানো হয়। আমাদেরকে কি সুন্দর ওভারটেক করে বেরিয়ে চুরা হলো ওটার ইন্দোরটা। আর যাই বলো, এইদিকে কিন্তু প্রকৃতি এত সুন্দর, সুন্দর বলতে কেন যে মেঘ হয়ে আছে, বৃষ্টিটা আর হচ্ছে না। বৃষ্টিটা হলেই তো জমে ক্ষীর হয়ে যেত পুরোটা, কিন্তু হলো না। চলো তোমাদের বারাণসী লাইনটা দেখো। এই দেখো পাটনা ইন্দোরটা চলে যাচ্ছে বারাণসীর দিকে, এইদিকে লাইনটা চলে যাচ্ছে বারাণসীর দিকে, তারপরে আবার কেটে যাচ্ছে, ওদিক দিয়ে আবার চলে যাচ্ছে মোর্দাবাদের লাইনে, যেদিক দিয়ে আমি আনন্দ বিহারে গেছিলাম। আবার একটা রুট চলে যাচ্ছে কানপুরের দিকে, এসে মিলবে আবার লখনৌ হয়ে। চলো আমরা যাচ্ছি চুনারের দিকে। এরপরে তো আমাদের 152 কিলোমিটার, কোনো স্টপেজ নেই, কিন্তু দেখা যাক গাড়ি আমাদের কোথায় দাঁড়ায়। ওয়াও, কি দারুণ লাগছে দেখো, OX7 টেনে নিয়ে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে একটা মালগাড়িকে, দারুণ লাগছে ভিউজটা দেখতে। আর এসে আমরা পৌঁছে গেলাম চুনার জাংশন, গাড়ি দাঁড়িয়ে গেল। যে 12 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা এখন চুনার জাংশন। আর চুনারকে জংশন বলা এই কারণে, এখান থেকে একটা রুট চলে যাচ্ছে চোপানের দিকে। তো 1 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই চুনার স্টেশনে। আর বললাম তোমাদের যে চুনারকে জংশন কেন বলা হয়, কারণ চুনার থেকে একটা রুট চলে যাচ্ছে চোপানের দিকে। চলো 4:13 আমরা চুনার স্টেশন পার করলাম। চলো এরপরে তোমাদের এই রুটের মেজর স্টেশন একটা দেখাবো, মির্জাপুর, যার নামটাই যথেষ্ট, বাদবাকি আর কিছু বলার দরকার নেই এর সম্বন্ধে। তারপরে দেখাবো বিধানচল, তারপরে প্রয়াগরাজ। বেরিয়ে গেলাম চুনার থেকে।
আর এদিকে যে লাইনটা যাচ্ছে এটা কিন্তু পুরো পাহাড়ি এলাকার দিকে যাচ্ছে, মারাত্মক লাগে। এক সাইডে ডিএফসি রুট, এক সাইডে ইন্ডিয়ান রেলওয়ে রুট, মারাত্মক লাগছে ভাই ট্রেন জার্নিটা। আর এই রুটটা একটা স্পেশাল রুট, কেননা দিল্লি থেকে যেসব গাড়িগুলো বিহারের দিকে আমাদের হাওড়ার দিকে যায় ভাই, এই রুটটার উপর দিয়ে যায় মেনলি সব গাড়িগুলো। আর প্রচুর ক্রসিং হয়। আমি তোমাদের চেষ্টা করব অনেক ক্রসিং দেখানোর আজকে। দেখো, একটা OX7 টেনে নিয়ে গেল একটা মালগাড়িকে। দেখো সিগন্যাল তো গ্রিন হয়ে আছে, এবার তোমাদের ক্রসিং দেখাবো 12308 যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটার সিগন্যাল হয়ে আছে, তোমাদের দেখালাম গ্রিন। দেখো, এদিক থেকে একটা দুর্দান্ত স্পিডের সাথে ছুটে চলে আসছে যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। মারাত্মক স্পিডে বেরিয়ে যাচ্ছে। দেখো ভাই, এই রুটে আমি তোমাদের বলছিলাম না প্রচুর ক্রসিং দেখাবো। আমি অনেক ট্রেনের তোমাদের ক্রসিং দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো। আমি তোমাদের বলছিলাম না এই ট্রেনটা প্রেফার করেছি, তো ভালো কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। আর এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে প্রয়াগরাজ পর্যন্ত 152 কিলোমিটার, আমাদের কিন্তু কোনো স্টপেজ নেই অফিসিয়ালিভাবে। বলা যায় না আনঅফিসিয়ালি কোথায় দাঁড়াতে পারে, কারণ বিহার ইউপিতে প্রচুর পরিমাণ চেন পুলিং হয়। সকাল থেকে তো অজস্রবার চেন পুলিং হয়েছে, আমি তোমাদের দেখাইনি। তারপরেও কিছু কিছু চেন পুলিং দেখানোর চেষ্টা করেছি, কিন্তু কি করব, কিছু কিছু কারণের জন্য দেখাতে পারিনি। দেখো আবার একটা ট্রেন চলে যাচ্ছে, মারাত্মক স্পিডের সাথে যাচ্ছে ভাই এইসব ট্রেনগুলো। এনএইচবির এই কাছে না স্পিডই আলাদা। দেখো দুর্দান্ত স্পিডের সাথে বেরিয়ে চলে গেল। চলো, সবে তো সন্ধ্যা হয়ে আসলো আর এখন আমরা প্রয়াগরাজ ঢুকিনি। আমার মনে হয় আজকে আমি আর প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমটা আমার দেখার যে এত ইচ্ছা, সেটার পূরণ হবে না মনে হয়। বলা যায় না, তাও হয়ে যেতে পারে। আবার একটা ট্রেন চলে গেল। ভাই এত ট্রেন যাচ্ছে, আমি এগুলোর নামই ঠিকঠাক বুঝতে পারছি না। তো তোমাদের কি ঠিকঠাকভাবে জানাবো, তোমরা শুধু দেখতে থাকো। মারাত্মক স্পিডের সাথে এটাও বেরিয়ে চলে গেল। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম প্রয়াগরাজ চৌকি। এদিক দিয়ে যে লাইনটা চলে যাচ্ছে সাতনার দিকে চলে গেল। দেখো, প্রয়াগরাজে আমাদের মিডিল লাইন নিয়ে নিল, আর এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, সম্ভবত এটা শিপ্রা এক্সপ্রেস হওয়ার কথা। 5:45 আমরা পার করছি প্রয়াগরাজ চৌকি জংশন। আর প্রয়াগরাজ চৌকিতে এর আগে আমি অনেকবার এসেছি, কিন্তু মাঝরাতে এসেছি। আর যতবারই এসেছি আমি ঘুমিয়ে থেকে গেছি, কোনোদিন এই প্রয়াগরাজ চৌকি যে স্টেশনটা এটাকে আমি সচক্ষে দেখিনি, আজকে দেখলাম। আর ওইদিকে দাঁড়িয়ে আছে ইন্দোর হাওড়া শিপ্রা এক্সপ্রেস। রানিংয়ে সব লোকো পাইলটরা নেমে গেল, এই দেখো সিগন্যাল হয়ে আছে কিন্তু। এদিক দিয়েও দেখো অনেক লোক নামছে, দেখো দেখো। এই লোকো পাইলটদের নামানোর জন্য ট্রেনটা স্লো করেছিল এখানে। বেরিয়ে গেলাম প্রয়াগরাজ চৌকি থেকে। প্রয়াগরাজ চৌকি থেকে গাড়ি কিন্তু আমাদের এখানে দাঁড়ালো না। আর প্রয়াগরাজ চৌকি থেকে এই যে এই ডাইরেকশনে যে রুটটা, এই যে ওই ধার দিয়ে চলে যাচ্ছে, ওই এই রুটটা যেটা চলে যাচ্ছে এটাই চলে যাচ্ছে সোজা কাটনির দিকে, জবলপুর সাইড। এই রুটটাতে আমি অনেকবার গেছি। এই দেখো, ননি জংশন পার করে গেলাম আমরা, আর দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম যমুনা নদীর উপরে। এই যে যমুনা নদীটা চলে যাচ্ছে এই দিকে, দেখবে এই দেখো ব্রিজ বানানো আছে, এই সাইডটাতেই পড়ে ত্রিবেণী সঙ্গম। দেখি ভাই ঠিকঠাক দেখা যাবে কিনা এখান থেকে, প্রথমবার দেখছি আমি। এর আগে যতবারই গেছি ঘুমিয়ে থেকে গেছি। আর এদিকের ব্রিজটা কেমন ভাই, দেখো একদিকটা উঁচু আবার একটু নিচু, উঁচু নিচু হয়ে আছে, বোঝাই যাচ্ছে না। ওই দিকে দেখো, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, রোড ব্রিজটা, ওদিকে ত্রিবেণী সঙ্গম। আর এখানে তোমরা ঘাট ঘুরতে পারবে প্রচুর, ওই জন্য দেখো প্রচুর পরিমাণ নৌকা আছে এখানে তোমাদের ঘাট ঘোরানোর জন্য। চলো, যমুনা নদী পার করে গেলাম, আর এই সাইড দিয়ে চলে আসছে কালকা হাওড়া মেল, কালকা মেল। এই ট্রেনটায় একবার আমি জার্নি করেছিলাম কালকা থেকে দিল্লি পর্যন্ত। বাপরে বাপরে কি ভিড় হয়, পা রাখার জায়গা হয় না। এসএলআরটিতে উঠেছিলাম, তবু ওখানে পা রাখার জায়গা নেই। দুটো জেনারেল পিছনে ছিল, একটা আরএমএস হয়ে যায়। আর এই গাড়িটা একটা রেক আসে কালকা থেকে, আবার চণ্ডীগড়ে এসে একটা রেকের সাথে যোগ হয়, আবার পিছনে একটাই জেনারেল থাকে। কিন্তু কালকা থেকে তোমরা যদি এই ট্রেনটা প্রেফার করো, বলে রাখলাম আমি, দুটো জেনারেল আছে পিছনে। এই গেল এসে প্রয়াগরাজ জংশন ঢোকার আগে আউটারে। আর অনেক মানুষ ট্রেন থেকে নেমে নেমে নিচে যাচ্ছে, গিয়ে দেখো এই যে নিচে দোকান আছে, দোকানে গিয়ে খাবার কিনে নিয়ে আসছে। এই যে লোকটাকে দেখছো, এত খারাপ লাগলো দেখে। এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে দেখো জল বিক্রি করানোর জন্য বাড়ি থেকে, এই যে এই বাড়ি থেকে জলের বোতলগুলো নিয়ে আসা করাচ্ছে, আর এই যে বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছে। এই দেখো ছোট বাচ্চাটা নিয়ে গেল, দেখো এই যে বিক্রি করতে চলে এলো ছোট বাচ্চাটা।
লোকে না কি বলবো, বলার কোনো ভাষা পাই না। লোকটা দেখতে সুস্থ সবল ভালোই ছিল, ছোট বাচ্চাটাকে পড়াশোনা না করে সেই বাচ্চাটাকে হাতে জলের বোতলের একটা ব্যাগ তুলে দিয়ে, ভারী ব্যাগ তুলে বলছে যা ট্রেনে বিক্রি কর। এটা কোনো কথা ভাই? ছোট বাচ্চাগুলোকে পড়াশোনা করাক, মানুষ হোক। নিজে তো ভালো লাগলো, লোকটা দেখতে তো সুস্থ সবল সবই ঠিকঠাক ছিল, তারপরেও না, মানসিকতা নেই এগুলো। এই দেখো আবার ছোট বাচ্চাটাকে দিয়ে জলে এটা দিয়ে পাঠাবে। দেখো বয়স্ক মহিলাটা ওখানে বসে থেকে গেল, যে বিমল নিয়ে যাচ্ছে। দেখো বাচ্চাগুলো, মা বাবার কি শিক্ষা ছেলে মেয়েদের প্রতি! এইটুকু বয়সে টাকা ইনকাম করা শেখাচ্ছে, তো সেই ছেলে মেয়ে বড় হলে কি হবে? টাকার পিছনেই দৌড়াবে। মানুষ তাকেই বলে যে টাকার পিছনে দৌড়ায় না, টাকাকে নিজের পিছনে দৌড় করায়, সেই হলো প্রকৃত মানুষ। চলো, অবশেষে আমাদের সিগন্যাল হবে এখন, কারণ আমরা যাব, কারণ ওই রুট দিয়ে রামবাগ লাইনটা দিয়ে প্রয়াগরাজ জংশনের দিকে একটা মালগাড়ি ঢুকছিল, সেই জন্য আমাদের দাঁড় করে রেখেছে আউটারে, লাইন ক্লিয়ার পাইনি। এরপরে প্রয়াগরাজ জংশন, তারপরে কানপুর। ভিডিওটাকে আমি কানপুর পর্যন্ত নিয়ে যাব, কারণ অনেক লম্বা হয়ে যায়। সকাল থেকে চেন পুলিং, প্যারালাল রেস, প্যারালাল ওভারটেক, আর 10 ঘন্টা লেটের গল্প করতে করতেই ভিডিওটা প্রায় অনেক বড় হয়ে গেল। তো ভিডিওটাকে শেষ করতে তো হবে, ফার্স্ট পার্টটা শেষ করি, সেকেন্ড পার্টটা কানপুর থেকে শুরু করি আবার। আর তোমরা একটা জিনিস হয়তো আমাকে বারবার বলবে যে শিবনাথদা তুমি যে স্টেশনে নামছো ব্যাগ নিয়ে নামছো কেন? আর ব্যাগ নিয়ে নামার কারণ হচ্ছে কি বলতো, ট্রেন পুরো ফাঁকা, আর বিহারের উপর দিয়ে গেলে আমি কাউকে বিশ্বাস করি না, ব্যাগ ঝেড়ে দিতে পারে, সেই ভয়ে ব্যাগটা নিয়েই নামি স্টেশনে। কি আছে তাতে? এই যে লাইনটা চলে যাচ্ছে না, এটাই চলে যাচ্ছে রামবাগের দিকে। অবশেষে সন্ধ্যে 6:30টার সময় আমাদের অ্যারাইভেল হচ্ছে প্রয়াগরাজ জংশনে, যার পূর্ব নাম ছিল এলাহাবাদ। দেখো প্রয়াগরাজ স্টেশন, আর এদিকে একটা মাজার। চলো, সন্ধ্যে 6:33 এসে ঢুকলাম। আমাদের মাত্র 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই প্রয়াগরাজ স্টেশনে, এরপর আবার গাড়ি ছেড়েও দিল, এটা বেরিয়ে গেলাম, আবার পিছনে যেতে হবে। এটাই মাত্র 2 মিনিটের জন্য গাড়ি আমাদের দাঁড়িয়ে ছিল। 2 মিনিট কি, হার্ডলি 3 মিনিট হবে, তার মধ্যে দেখো হর্ন মারতে শুরু করে দিল। অবস্থা খারাপ হয়ে গেল ভাই, কিছু খাবার দাবার নিতে পারলাম না প্রয়াগরাজে, শুধু সবার দৌড়াদৌড়ি। তো কম সময়ের জন্য যদি দাঁড়িয়ে যাই ভাই, তাহলে তো চেন টানা হবেই। দেখলে গাড়িটা কত দৌড়ে দৌড়ে বেরোলো, আবার চেন টেনে দেবো। পুরো ট্রেন ভিজে গেল। ওইদিকে জলটা চালানো ছিল, সেই জলটা ট্রেনের মধ্যে পুরো ঢুকে গেছে, যার জন্য সবাই চেন টেনে দিয়েছে। অবাক ব্যাপার ভাই, এটা বন্ধ করছে সবাই। দেখো প্রথমবার দেখলাম এরকম জল বেরোচ্ছে বললে ট্রেন চেন টেনে দিয়েছে। পুরো ট্রেনের সবাই ভিজে গেছে, দেখো ট্রেন পুরো ভিজে। অবশেষে কোনো রকম করে একটা বিস্কুটের প্যাকেট কিনতে পারলাম, আর বেরোলাম প্রয়াগরাজ জংশন থেকে। এরপর আমাদের পরবর্তী স্টপেজ আছে একবারে সোজা কানপুর সেন্ট্রাল। তো তোমাদের সাথে দেখা করছি কানপুর সেন্ট্রালে। গাড়িতে সবাই কনফিউশনে চেপে গেছে যে এটা ইন্টারসিটি ভেবেছে, যে কানপুরের দিকে যাবে তো এই ট্রেনটা, তো সবাই ভেবে চেপে গেছে এই ট্রেনটায় ভুল করে করে। অনেকজন তো দৌড়ে নেমে গেল লাফিয়ে, আবার কয়েকজন বয়স্ক মহিলা বসে আছেন, কিছু করার নাই ভাই। প্রয়াগরাজ স্টেশনে আমাদের উপরে যে পুষ্পবৃষ্টিটা হলো, চিরকাল কেউ ভুলবে না। যারা যারা আজকে এই ট্রেনের প্যাসেঞ্জার ছিল, এই পুষ্পবৃষ্টির তাদের মাথার উপরে ছিটা পড়েছে, তারা সারা জীবন মনে রাখবে এই ক্ষতিপুরা এক্সপ্রেসকে। যাই বলো ভাই, বিশাল জল বেরোচ্ছিল, যার জন্য ট্রেনও টানা হয়ে গেছে। চলো, প্রয়াগরাজ থেকে বেরোলাম কানপুরে, নেক্সট অফিস তো কানপুর, কানপুরে দেখা করছি। আর বললাম অনেক মানুষ ভুলবশত এই ট্রেনে চেপে গেছে, যেহেতু ট্রেনটা 10.5 ঘন্টা লেট। তারপরে মানুষ ভেবেছে এটা ইন্টারসিটি এক্সপ্রেস, প্রয়াগরাজ কানপুর, চেপে গেছে। এখন এই ট্রেন তো কানপুরের মাঝখানে কোথাও দাঁড়াবে না, যদি দাঁড়িয়ে যায় বলা যায় না, তারাও তো হুড়মুড়ে নামতে পারে। এগুলো কত কষ্ট করে নামছে দেখো, লোক সবাই নামার জন্য রেডি, হুড়মুড় করছে এই অবস্থা থেকে। এগুলো সব ভুল প্যাসেঞ্জার। আমার বগি থেকে এই লোকগুলো নামলো, দেখছো ভুলবশত চেপে গেছিলো সব। এটা টানা হয়েছে আগের বগিতে, অনেক লোক দেখো এই যে নেমে নেমে পালাচ্ছে, এই দেখো, দেখছো সব নামছে। মানুষ যদি ভুল করে তো কি করবে, চাই বলে চেন টেনে দেবে? আমাদের গাড়ি এমনিতেই এত লেট চলছে, তার উপরে আবার ভুলবশত চাপছে লোক, চেন টানছে, মানে আরও লেট করছে। চেন এরাই টেনেছে, কারণ ওই বগি থেকে এরাই নামলো একমাত্র। একটু আমাদের গাড়ি 10 ঘন্টার উপরে লেট আছে, তার উপরে মানুষ ভুলবশত এই ট্রেনে চাপছে, চেপে চেন টানছে, নেমে আবার পালাচ্ছে। এই চেন পুলিংটা মালদা থেকে যদি আমি কাউন্টিং করি, 50 থেকে 60 বারের উপরে হয়ে গেছে। ভাবা যায়
একটা ট্রেনে 50-60 বার চেন পুলিং হয় বিহার ইউপিতে। চলো এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ আছে কানপুর সেন্ট্রাল। কারণ প্রয়াগরাজ থেকে কানপুর পর্যন্ত আমাদের কিন্তু এই 194 কিলোমিটার কোনো স্টপেজ নেই। আর এই 194 কিলোমিটার যেতে আমাদের সময় দিয়েছে 3 ঘন্টার কাছাকাছি। দেখো মনোহরগঞ্জ স্টেশন পার করছি, এরপর এখন আরও অনেক স্টেশন বাকি আছে কানপুর যেতে। মেনলি যতগুলো রাজধানী চলে দিল্লির দিকে যায় বেশিরভাগ কিন্তু এই কানপুরের রুটটাই ধরে, প্রয়াগরাজ থেকে কানপুরটা। ভাই মারাত্মক রুট এই রুটটা, আর এই রুটের গাড়ির স্পিডও কিন্তু প্রচুর বেশি থাকে। একটা রাজধানী 2 ঘন্টায় 200 কিলোমিটারের কাছাকাছি যায়। দেখা যাক আমাদের ট্রেনটাও কি 2 ঘন্টায় 200 কিলোমিটার কভার করতে পারবে, আমার সন্দেহ আছে। তারপরেও ভিডিওর থাম্বনেলটা তোমরা দেখেই বুঝে গেছো যে কভার করে নেবে। ভাই আমি সত্যি অবিশ্বাস হয়ে গেল ব্যাপারটা আমার কাছে, যে কি করে একটা আইসিএফ রেখে সামনে ওয়েগ 9 টানছে আমাদের, একটা ওয়েগ 9 আইসিএফ রেককে নিয়ে 2 ঘন্টায় 200 কিলোমিটার কভার করে দিল। অবাক ব্যাপার ভাই, রেকর্ড করে দিল গাড়িটা। প্রথমে ভাবছিলাম যে গাড়িটা লেট করবে, কিন্তু না, গাড়িটা ভালোই টানলো যেহেতু। আর এদিক দিয়ে দেখো একটা ট্রেন চলে যাচ্ছে। ভাই রাত্রের অন্ধকারে কি ট্রেন যাচ্ছে কিছুই বুঝতে পারি না, নামগুলোও ঠিকঠাক দেখতে পারি না। উত্তরপ্রদেশ সাইডে যেসব স্টেশনগুলো পড়ছে দেখো, তোমাদের দেখাচ্ছি কিছু কিছু স্টেশন এই রুটে। এটা একটা স্টেশন কিন্তু দেখো, শুধু স্টেশন মাস্টারের ঘরটার এখানটায় শুধু লাইট জ্বলছে, আর কোথাও কোনো লাইট নাই, কিচ্ছু নাই, অন্ধকার একটা নিরিবিলি স্টেশন। কি বলবো ভাই এই সাইডে সব স্টেশনগুলো। আরেকটা স্টেশন তোমাদের দেখাচ্ছি, দেখো আং স্টেশন, মনে হচ্ছে এটা, হ্যাঁ এটা আং স্টেশনই আছে, একটু লাইট আছে তাও এই স্টেশনে। চলো আমরা কিন্তু প্রায় কানপুরের কাছাকাছি পৌঁছে গেছি, আর গাড়ি কিন্তু আমাদের কোথাও দাঁড়াচ্ছে না ভাই, একটা মারাত্মক স্পিডের সাথে বেরিয়ে যাচ্ছে। কি টানছে ওয়েগ 9 এই 200 কিলোমিটার মনে হচ্ছে 2 ঘন্টার মধ্যে কভার করে নেবে, যাই বলো। আর কানপুর সেন্টারে আমি তো তোমাদের বলেছিলাম ভিডিওটাকে আমি শেষ করে সেকেন্ড পার্ট শুরু করব। শেষে 9.5 ঘন্টা দেরির সাথে আমাদের অ্যারাইভেল হবে এখন কানপুর সেন্ট্রাল স্টেশন। আউটারে দাঁড় করে দিয়েছে। আর মানতে হবে ভাই, প্রয়াগরাজ থেকে কানপুর পর্যন্ত 194 কিলোমিটার গাড়ি কোথাও দাঁড়ায়নি, 2 ঘন্টাতে চলে এসছে। অবশেষে 9.5 ঘন্টা দেরির সাথে আমাদের অ্যারাইভেল হচ্ছে দেখো কানপুর সেন্ট্রাল স্টেশন। জার্নিটা কেমন লাগলো তোমাদের? ফার্স্ট পার্টটা তো শেষ করতে হবে এখানে, ফার্স্ট পার্টটা তো এখানে শেষ করতে হবে, না হলে আবার আগের জার্নি দেখাবো কি করে, প্রচুর বড় ভিডিও হয়ে গেছে ভাই। আর একটা জিনিস খুবই ভালো লাগলো আর অবাক লাগলাম আমার, যে আমি একদম অবাক হয়ে গেছি এই বিষয়টা নিয়ে, 2 ঘন্টাতে 200 কিলোমিটার চলে আসলো আইসিএফ দেখে, ভাবা যায়? চলো কানপুর সেন্ট্রালে অ্যারাইভেল হচ্ছে আমাদের। সে 9 ঘন্টা 30 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম কানপুর সেন্ট্রাল স্টেশন। জার্নিটা কেমন লাগলো তোমাদের? প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরেছি মালদা থেকে রাজস্থান যাওয়ার ট্রেনে। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। চলো সেকেন্ড পার্টটা শুরু করি, এবার একটু সামনের দিকে যাই, কিছু খাওয়ার দাওয়ার খুঁজি।